স্টেরয়েড রেজিস্ট্যান্ট যে টাইপটা আছে অথবা যাদের এই রোগটা বারবার আসতে থাকে, একেবারে খুব ঘন ঘন স্টেরয়েড খেতে হচ্ছে বা কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে স্টেরয়েড আছে, তাদের ক্ষেত্রে দুইটা সাইড ইফেক্ট জানা খুবই জরুরি। একটু জানতে চাই যে স্টেরয়েডের কি কোনো শর্ট টার্ম বা লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বা বিশেষ করে প্যারেন্টসদের জন্য জানা, কারণ হচ্ছে যে ওষুধটা আমরা দিচ্ছি এটা কমপ্লিট সাইড ইফেক্ট প্রোফাইলটা তাদের জেনে শুরু করা উচিত। আমরা প্রথমেই যেটা বলি যে এই ওষুধটা খেলে অনেক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে 3 মাসের জন্য এই ওষুধটা দিচ্ছি বা পরবর্তীতে রিল্যাপসের জন্য যখন দিব, তখন বাচ্চাকে অবশ্যই একটু অন্যদের থেকে দূরে রাখা, বিশেষ করে বাসা থেকে যদি কারো ঠান্ডা কাশি বা এই ধরনের রোগ থাকে বা আশেপাশের বাসায় যদি চিকেন পক্স থাকে বা কোনো ধরনের অন্য যে কোনো ধরনের সংক্রামক রোগ থাকলে অবশ্যই তা থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা যে এই সময় বাচ্চা স্কুলে যেতে পারবে, তবে যেহেতু আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের সর্দি কাশি ঠান্ডা বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন অনেক বেশি হয়, সো সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করা, বাচ্চাটাকেও এভাবে আমরা ট্রেন করার চেষ্টা করি যে স্কুলে ক্লাসে গেলে ক্লাসরুমের ভিতরে অর্থাৎ যে জায়গাটাতে কেউ ঠান্ডা কাশি হাঁচি কাশি বা কারো জ্বর আছে তো সেখান থেকে একটু দূরে বসা। সেকেন্ডলি যে জিনিসটা জরুরি জানা সেটা হচ্ছে যে স্টেরয়েড ওষুধটা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাচ্চারই অ্যাপেটাইটটা অনেক বেশি ইনক্রিজ করে। সো সেই ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এর কোলেস্ট্রল বেশি আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডায়েটারি কন্ট্রোল, একটা স্ট্রিক্ট ডায়েটারি কন্ট্রোল জরুরি। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখছি যে ব্লাডের সুগারটাও বেড়ে যেতে পারে। তবে আরেকটা মোস্ট কমন শর্ট টার্ম কমপ্লিকেশন আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো যে বাচ্চার ব্লাড প্রেশার বেড়ে যায়। সো এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে অর্থাৎ ওষুধটা শুরু হয়ে গেল আর আমরা একেবারে 3 মাসের জন্য ওষুধ একবারেই খাওয়াতে থাকলাম সেরকম না, আমাদেরকে অবশ্যই একটা নিয়মিত বিরতিতে অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর তাকে ফলো আপের ভিতরে রাখতে হবে যে তার আসলে ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা, এই জিনিসটা মনিটরিং করতে হবে। আর লং টার্ম কমপ্লিকেশন যেটা জানাটা খুবই জরুরি সেটা হলো যে যাদের স্টেরয়েড রেজিস্ট্যান্ট যে টাইপটা আছে অথবা যাদের এই রোগটা বারবার আসতে থাকে, একেবারে খুব ঘন ঘন স্টেরয়েড খেতে হচ্ছে বা কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে স্টেরয়েড আছে, তাদের ক্ষেত্রে দুইটা সাইড ইফেক্ট জানা খুবই জরুরি। সেটা হলো যে বাচ্চাগুলো শর্ট স্ট্যাচার হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো 3-4 বছরে এই রোগটা শুরু হয়েছে, 5-6 বছরে যখন স্কুলে যাচ্ছে যে দেখছে যে স্কুলের সব বাচ্চা তার সমবয়সী কিন্তু সে সবার থেকে ছোট। তো এটা একটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন স্টেরয়েডের। আর সেকেন্ড ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন এটা হচ্ছে যে আমাদের চোখে ছানি পড়তে পারে। তো এই বাচ্চাগুলো যদি অনেক লম্বা সময় ধরে স্টেরয়েড খায় তাদের ক্ষেত্রে রেগুলার একটা ইন্টারভালে চোখ পরীক্ষা করাতে হবে যে তাদের আসলে ক্যাটারাক্ট ডেভেলপ করতেছে কিনা। কখনো কখনো ক্যাটারাক্টের পাশাপাশি চোখের প্রেশারও বেড়ে যেতে পারে। আর আরেকটা কমপ্লিকেশন সেটা জানা জরুরি যে এই স্টেরয়েডটা আমাদের শরীরের হাড্ডি ক্ষয় করে দেয়। তো অনেকের ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা যাদের ক্ষেত্রে খুব বেশি লম্বা সময় ধরে হাইড্রোস ওষুধ খেতে অনেক সময় আমরা ফ্র্যাকচারও পেয়ে থাকি। আচ্ছা স্যার, আমরা তো জানি যে কোনো একটা ডিজিজ যখন ডায়াগনোসিস হয় ট্রিটমেন্টের তো দুটো ভাগ আছে, একটা তো আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করলাম, আর কিছু লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েটারি মডিফিকেশনেরও প্রয়োজন আছে লং টার্ম সার্ভাইভালের জন্য। নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে আসলে ডায়েটারি মডিফিকেশন বা হ্যাবিটটা কীরকম হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, যেহেতু এত ছোট একটা বাচ্চার এই রোগটা হয় আর তার জন্য ডায়েটারি রেস্ট্রিকশন শুনতেই আসলে খুব খারাপ শোনা, কিন্তু মানে খুব মন খারাপ করার মতো বিষয় হলো আমাদের একেবারে মিনিমাম কিছু রেস্ট্রিকশন খুবই জরুরি। যেমন ধরেন আমরা শুরুতেই বলছিলাম যে এই রোগে কোলেস্টেরলটা বেশি থাকে এবং কোলেস্টেরল বেড়ে যেতে পারে পরবর্তীতে প্রেডনিসোলনের জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ব্লাড প্রেশার বাড়তে পারে। সো আমাদের ক্ষেত্রে চর্বি এবং লবণ এই দুটো একেবারেই পরিহার করতে হবে। তবে এটা এরকম না যে আপনাকে বাসার খাবারের সাথে যেটা রান্না হয় ওখান থেকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে মেইনলি হচ্ছে আউটসাইড ফুডের যে লবণ বা চর্বিগুলো থাকে, অর্থাৎ সল্টি স্ন্যাক্স যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। পাতে আলগা লবণ খাওয়া যাবে না। আর চর্বি জাতীয় মানে হচ্ছে যে বাইরের যেসব ফ্রাইড খাবার এগুলোকে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে এই সময়গুলোতে আপনার একটু চর্বি জাতীয় মাংস, বিশেষ করে গরু খাসির মাংসটা অ্যাভয়েড করা ভালো। এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো মিষ্টি বা ছানা এগুলো অ্যাভয়েড করা উচিত। আর আমাদের বাচ্চারা সব থেকে বেশি ডিমান্ডিং যে জিনিসগুলো থাকে যে সফট ড্রিঙ্কসের প্রতি, যেগুলো তো অনেক হাই সুগার থাকে, তো এই জিনিসগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে। কোনো ধরনের জুস যদি সেটা বাচ্চাকে দিতে হয় সে ডিমান্ড করে তাহলে অবশ্যই বাসায় তৈরি হতে হবে। সো এই সময়টা বাসায় তৈরি পারিবারিক খাবার যেটা কম সুগারে হবে এবং কম তেলে হবে সে ধরনের খাবারই বাচ্চার জন্য উপযুক্ত।